ধোঁয়াগুলো ছেড়ে দিল ঠিক মাইশার মুখ বরাবর। সেই ধোঁয়া উড়ে গিয়ে মাইশার মুখে লাগতে কেসে উঠল ও। আয়ান গম্ভীর গলায় বলল, সেটা তোমরা না জানলেও চলবে, কিন্তু কারোর রুমে প্রবেশ করলে আগে নক করতে হয়, জানো না বুঝি? হুম, জানি। তবে এই নিয়মটা অন্য কারোর রুমে প্রবেশ করতে প্রযোজ্য। আমার জানা মতে একজন ওয়াইফকে তার হাজবেন্ডের রুমে প্রবেশ করতে কোনো অনুমতির দরকার পড়ে না। আয়ান হাসলো তাচ্ছিল্যের হাসি। বাহ, হাজব্যান্ড ওয়াইফ, ইমপ্রেসিভ। জানতাম খুব তাড়াতাড়ি তোমার খেলা ঘুরে যাবে, তবে এত তাড়াতাড়ি সেটা বুঝতে পারিনি। যখন দেখলে আরমানকে আর কোনোভাবেই পাওয়া সম্ভব নয়, তখন ঠিক নিজের খেলা ঘুরিয়ে নিলে, তাই না? মাইশা অসহায় গলায় বলল, হুম, জানি আমি ভুল করেছি। এই কথাগুলো আমাকে শুনতেই হবে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। এখনও তোমাকেই ভালোবাসি আমি। আল্লাহর কাছে এখন আমি শুক্রিয়া জানাই যে সেদিন তোমার সাথে আমার বিয়েটা হয়েছিল। এখনো ভালোবাসো আমাকে? তুমি বলবে আর আমি বিশ্বাস করে নেব? তুমি তোমার ভুল বুঝতে পেরেছো। বাহ, খুব সুন্দর নাটক শুরু করেছো তুমি। তোমার এই নাটককে 100-র মধ্যে 100 দেওয়াই যায়। তবে তোমার এই নাটকে এই আয়ান শাহরিয়ার আর গলবে না। খুব তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দেব আমি তোমায়। সেই দিনের সেই রেজিস্ট্রি ম্যারেজটা ছিল তোমাকে ছোট্ট করে একটা শাস্তি দেওয়ার জন্য। ভেবেছিলাম তোমাকে নিজের কাছে রেখে আরো কঠিন কঠিন শাস্তি দেব, বোঝাবো একজন মানুষের হৃদয়ে আঘাত দেওয়ার মূল্য। কিন্তু এখন আর এসবের কোনো ইচ্ছে নেই। খুব তাড়াতাড়ি মুক্তি দিয়ে দেব তোমায়, খুব তাড়াতাড়ি। মাইশার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল টপ টপ করে। সোজা গিয়েও আয়ানের পায়ের কাছে বসে পড়ল। প্লিজ আয়ান, প্লিজ এমনটা করো না। তাহলে যে আমি শেষ হয়ে যাব। বিশ্বাস করো, আমি এখনও তোমাকে ভালোবাসি। হ্যাঁ, আমি জানি আমি ভুল করেছিলাম। আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি। সব সব কিছু আমি আমার আম্মুর কথাই করেছিলাম। আম্মু আমার অতিরিক্ত লোভ দেখিয়েছিল। আমার ভুল। আমিও তাদের সাই জানিয়েছিলাম। কিন্তু বিশ্বাস করো, আরমানকে আমি পেতে চেয়েছি লোভে পড়েই। কিন্তু মন থেকে ভালো তোমাকেই বাসি। আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কথাগুলো বলতে বলতে মাইশা কান্নায় ভেঙে পড়ল। আয়ান প্রচন্ড বিরক্ত হলো। মাইশা আয়ানের 2 পা ধরে আছে। আয়ান উঠে দাঁড়িয়ে বলল, বিশ্বাস করো মাইশা, তোমার এই কুমিরের কান্না আর নাটক একদম সহ্য হচ্ছে না আমার। বিরক্ত লাগছে। কথাগুলো বলে আয়ান ওর পা ঝাড়া দিয়ে মাইশাকে ফেলে দিল। মাইশার মাথা গিয়ে পড়ল পাশেই থাকা ছোট্ট টেবিলটার ওপর। কপালটা কিছুটা ফুলে গিয়ে কেটে গেল। কিন্তু আয়ানের আর একবারও ফিরেও তাকালো না মাইশার দিকে। সোজা বেরিয়ে গেল রুম থেকে। আর মাইশা অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল সেই দিকে, চোখে অপরাধ বোধের অশ্রু। অন্যদিকে অজানা কেউ। পুরো রুম এলোমেলো, চারিদিকে কাঁচের টুকরো পড়ে পুরো রুমের সমস্ত জিনিস একের পর এক ভেঙে চলেছে, চিৎকার করছে রাগে। না, 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 এটা কিছুতেই হতে পারে না। হেরে যাচ্ছি আমি, হেরে যাচ্ছি আমি। এত কিছুর পরেও আরমান আর মায়া ধীরে ধীরে এক হয়ে যাচ্ছে। এটা কিছুতেই হতে পারে না। কিছুতেই আরমান সুখে থাকতে পারে না, কিছুতেই না। আমি থাকতে দেব না। ওদেরকে যেভাবেই হোক আলাদা করতেই হবে, করতেই হবে। ওই মায়াকে, আরমানের মায়াবতীকে কেড়ে নেবই আমি। হ্যাঁ, ওই মায়াবতীকে কেড়ে নেবই আমি। ওই মায়াবতী শুধু আমার হবে, শুধু আমার হবে। মিসেস সাবিনা বেগম এবং সামিরা রুম থেকে বেরিয়ে যেতেই আরমান ধীরে ধীরে এগিয়ে গেল মায়ার সামনে। মায়া মনে একরাশ ভয় নিয়ে মাথা নিচু করে বসে আছে। কোলের ওপর রাখা 2 হাত একে অপরের সাথে কচলাচ্ছে। চোখ তখনও ছলো ছলো। আরমান টেবিলে রাখা খাবারের প্লেটটা তুলে নিয়ে নিজের কোলে রাখলো। তারপর কিছুটা খাবার নিয়ে মায়ার মুখের সামনে ধরল। গম্ভীর গলায় উচ্চারণ করলো, হা করো। মায়ার কোনো ভাবান্তর নেই। ও একভাবে বসে আছে নির্বাক ভঙ্গিতে। আরমান এবার ধমকে উঠল। কি হলো, কথা কানে যায় না? আরমানের ধমকে কেঁপে উঠল মায়া। চোখে থাকা পানি টুপ করে হাতের ওপর পড়ল, যা নজর এড়ালো না আরমানের। মায়া মাথা নিচু করে ছোট করে মুখ খুলল। আরমান ওর হাতের খাবার মায়ার মুখে দিল। এভাবে ধীরে ধীরে নিশ্চুপ ভঙ্গিতে আরমান মায়াকে পুরো খাবারটা খাইয়ে দিল। খাবার খাওয়ানো হয়ে গেলে আরমান প্লেটটা টেবিলে রেখে ওখানে থাকা মায়ার মেডিসিনের বক্সটা তুলে নিল। তারপর মায়ার এই সময় মেডিসিনগুলো পাতা থেকে ছড়াতে শুরু করলো। মায়া আরমানকে মেডিসিন দিতে দেখে মিনমিন করে বলল, আমি ওগুলো খাবো না, ভীষণ তেতো, গলায় আটকে যায়। আমি খাইয়ে দিচ্ছি, দেখো তেতো লাগবে না আর গলায়ও আটকাবে না।
আরমানের বলা কথার প্রত্যুত্তরে মায়া আর কিছু বলার সাহস পেল না। লোকটাকে দেখে প্রচন্ড ভয় লাগে ওর। ওর থেকে অনেক কিছু পুরো স্বাস্থ্যবান এই পুরুষটার সামনে নিজেকে এক বাচ্চা মেয়ের মতো লাগে। তার মুখে তো কোনো সময় হাসি নেই, সব সময় গম্ভীর হয়ে থাকে। মায়া নিজের অজান্তেই বিড়বিড় করে উঠল, গম্ভীর মুখ, গম্ভীর সাহেব। মায়া বিড়বিড় করে বলা কথাটা আরমানের কানে গেল কি? মনে হয় গেল। আর তার জন্যই হয়তো আরমানের হাত থেমে গেল। আরমান অনেক কষ্টে এক হাত করেই মেডিসিনগুলো ছাড়াচ্ছিল। মায়ের বলা কথাটা কানে যেতেই ওর হাত থেমে গেল। হৃদয় বয়ে গেল এক শীতল হাওয়া। মায়ের ব্রেন থেকে সমস্ত স্মৃতি মুছে গেলেও হয়তো মায়ের হৃদয় কোথাও এখনো রয়ে গেছে আরমান শাহরিয়ার নামক মানুষটি। মায়ের ভাষায় মায়ার গম্ভীর সাহেব। আরমানের মনে আশা জাগলো, তার মায়াবতী তাকে চিনতে না পারুক, কিন্তু সবকিছু আবারও নতুন করে শুরু করতে দোষ কোথায়? হ্যাঁ, ও আবারও সব কিছু নতুন করে শুরু করবে নতুনভাবে। ওদের প্রথম শুরুটা ছিল বিষাদে মোড়া। শুরুটা হয়েছিল ওর নিষ্ঠুরতা দিয়ে, তুচ্ছ তাচ্ছিল্য ভরা ব্যবহার দিয়ে। একটা নিরপরাধ হৃদয়কে উপেক্ষা করে পড়ে গিয়েছিল অহংকারের প্রাসাদ। তবু সেই প্রাসাদের দেয়ালে দেয়ালে ছড়িয়ে পড়েছিল এক অব্যক্ত প্রেম, যা হয়তো তখনও স্বীকার করতে পারেনি। কিন্তু সময় জানে ওদের প্রথম শুরুটা ছিল বিষাক্তময়, তবু ভালোবাসায় গাথা। ওদের প্রথম পরিচয়টা ছিল ভুল ভরা, কিন্তু হৃদয় ছিল সত্য, যা ও বুঝেও বুঝতে পারেনি। এসব ভাবনার শেষে আরমান অন্তরে জন্ম নিল এক গভীর অথচ দৃঢ় প্রতিজ্ঞা। এইবারের শুরুটা হবে নতুনভাবে, যেখানে থাকবে না কোনো নিষ্ঠুরতা। আমার ভালোবাসা এবার আর ক্ষত নয়, বলম হবে। আমার ভালোবাসা এখন আর কাটা নয়, বরং নরম ছোঁয়া। এবারে ভালোবাসার শাসন নয়, শুধু নীরব সঙ্গী হওয়া। আগের ভালোবাসা ছিল দাবির, এবার শুধু দেবার। আমার নিষ্ঠুর ভালোবাসা এবার হবে আমার যত্নময় ভালোবাসা। এখান থেকে সূচনা হলো এক নতুন গল্প আরমানের ভাষায়, আমার যত্নময় ভালোবাসা। আরমানের মনে কিছুটা শান্তির ছোঁয়া থাকলেও মুখটা ওর স্বভাব সুলভভাবেই গম্ভীর। আরমান মেডিসিন হাতে নিয়ে মায়াকে আগে মুখে পানি নিতে বলল। মায়া মুখে পানি নিলে আরমান ওকে মুখটা একটু তুলে হাঁ করতে বলল। এরপর মায়া হাঁ করলে আরমান মায়ার মুখে মেডিসিন দিয়ে দিল, আর মায়া তার টুক করে গিলে নিল পানির সাথে। কোনো রকম তেতো লাগলো না, আর বিষয়টা মায়ার মুখে হাসি ফুটিয়ে তুলল। ও উৎফুল্ল কণ্ঠে বলে উঠল, আরে বাহ, তেতোই তো লাগে না। আপনি খুব ভালো গম্ভীর সাহেব। সামিরা খাওয়াতে পারে না, তাই তেতো লাগে। এবার থেকে আমি প্রতিদিন আপনার হাতেই খাবো। খাইয়ে দিবেন তো আমায়? মায়ার শেষ কথাটা কিউট ফেস করে আরমানকে জিজ্ঞাসা করলো। আর আরমান, ওর মনের অনুভূতি মুখে বলে বোঝানো সম্ভব নয়। মায়া ওর সাথে ধীরে ধীরে সহজ হয়ে উঠছে, এই বিষয়টা ওর হৃদয়কে প্রশান্তি দিচ্ছে। আরমান মায়ার কথার উত্তরে ছোট্ট করে বলল, দেব। মায়া এখন বাগানের মাঝখানে দোলনাটায় বসে আছে। সামিরের সাথে অনেকক্ষণ আগেই সে এখানে এসেছে। চারপাশের ঘন সবুজে ভরা গাছপালা, বাতাসে দুলতে থাকা ফুলের নরম সুবাস, সব কিছুতেই মায়ার মনে আজ এক অদ্ভুত রকম আনন্দ। অবুঝ শিশুর মতো পুরো বাগানটা সে ঘুরে ঘুরে দেখছে। কখনো ছুটে বেরিয়েছে ঘাসের উপর দিয়ে, কখনো থেমে দাঁড়িয়ে মুগ্ধ চোখে দেখছে পাখিদের কোলাহল। এখন সন্ধ্যা নামতে চলেছে, আকাশের রং হালকা কমলা ছায়ায় ঢেকে যাচ্ছে, অথচ মায়া এখনো বাগান ছাড়তে চাইছে না। সামিরা তাকে অনেকবার বুঝিয়েছে, বাড়ির ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু মায়া আজ যেন নাছোড়বান্দা। সে থাকতে চায় এই সবুজের মাঝে, আকাশের নিচে, প্রকৃতির নরম হাওয়ায়। সামিরা নিজের ফোনটার রুমে ফেলে এসেছিল, তাই বাড়ির ভেতর ফিরে গেছে সেটা আনতে। মায়া এখন একাই দোলনায় বসে আপন মনে দোল খাচ্ছে। হঠাৎ দোলনার গতি একটু বেড়ে গেল। মায়ার মনে এক বিন্দু ভয় জন্মালো না, বরং চোখে মুখে হাসি ফুটে উঠল। ভীষণ ভালো লাগছে তার। মনে হচ্ছে যেন কেউ খুব আদর করে, খুব যত্ন করে পেছন থেকে দোলাচ্ছে তাকে। দোলনাটা ধীরে ধীরে এক ছন্দে দোলে উঠল, ঠিক যেন মায়ার মনের আনন্দের তালে। কিছুক্ষণ পর সে ব্যক্তির হাত দোলনার গতি আস্তে আস্তে থামিয়ে দিল। এরপর একজোড়া পা এসে থামলো মায়ার পাশের ফাঁকা জায়গাটায়। ব্যক্তিটি ধীরে ধীরে বসলো, একটু দূরত্ব রেখে, মুখে এক সহজাত মৃদু হাসি। কি ব্যাপার মায়াপরি, খুব খুশি মনে হচ্ছে? আবেগমাখা কণ্ঠে বলল,
আসিফ। মায়া কোনো উত্তর দিল না, সে শুধু চুপচাপ চেয়ে রইল তার মুখের দিকে। চোখে একরাশ ভাবনা, চেনার চেষ্টা করছে যেন, চেনা আবার অচেনা, এই দুইয়ের মাঝে দোল খাচ্ছে তার দৃষ্টিপাত। আসিফ বিষয়টা বুঝে নিয়ে হেসে বলল, আরে আবার ভুলে গেলে? আমি তোমার ডক্টর সাহেব, মনে নেই সেই দিন আমরা চারজন, তুমি, আমি, সামিরা আর রুবি একসাথে লুডো খেলছিলাম? তখন তুমি আমায় নাম দিলে ডক্টর সাহেব। হ্যাঁ, মনে পড়েছে। আপনি তো সেই ডক্টর সাহেব। আচ্ছা, আমি শুধু বারবার ভুলে যাই কেন? ভুলে গেলেও সমস্যা নেই মায়াপরি, আমি আসি তো তোমার সব কিছু মনে করে দেওয়ার জন্য। মায়া ওর কিছু হঠাৎ মনে পড়েছে এমন ভাবে বলল, আচ্ছা জানেন, আমার কোমরে না অনেক সুন্দর একটা জিনিস আছে, চকচক করে, অনেক সুন্দর দেখতে ওটা। আপনি কি জানেন ওটা আমাকে কে দিয়েছে? কিভাবে পেলাম ওটা আমি? আমার তো মনে নেই। আসিফ মায়ার বলা কথা শুনে কিছু একটা ভাবলো, তারপর বলল, আরে ওটা তো আমি দিয়েছিলাম, ভুলে গেলে? তুমি আর আমি তো দুজন খুব ভালো বন্ধু ছিলাম অনেক আগে থেকেই, তখন তোমাকে আমি ওটা দিয়েছিলাম। আপনি দিয়েছিলেন? আপনি আমার বন্ধু সামিরা আর রুবির মতো? আসিফ মাথা নাড়িয়েই সায় জানালো। হ্যাঁ তো, তুমি আমি খুব ভালো বন্ধু। মায়ের আবারও কিছু মনে পড়েছে এমনভাবে জিজ্ঞাসা করলো, আচ্ছা, আপনি জানেন আমি সামিরার ভাবিমণি, ভাইয়ার বউ। আচ্ছা, বিয়ে মানে কি? আর বউ কাকে বলে? হুম হুম। আসিফ হালকা হেসে বলল, বিয়ে মানে তো একটা প্রতিজ্ঞা, সারা জীবন পাশে থাকা। আর বউ, একজন পুরুষ মানুষ যে নারীকে বিয়ে করে সেই নারী হচ্ছে বউ। বউ তো সেই নারী যাকে একটা পুরুষ প্রাণ দিয়ে ভালোবাসে, যাকে রক্ষা করার জন্য সে দুনিয়ার সব কিছু ত্যাগ করতেও প্রস্তুত থাকে। যেমন আমি যদি কোনোদিন বিয়ে করি, তবে ঠিক এমন কাউকে চাই যাকে আমি সব ভুলে সব হারিয়ে ভালোবাসতে পারি। একটু থেমে মায়ের চোখে তাকিয়ে, আর তুমি তো জানোই না, তোমার জীবনের অনেক কিছু আমি জানি, এমন অনেক মুহূর্তের সাক্ষী আমি। তুমি হয়তো ভুলে গিয়েছো, আমি তো ভুলিনি মায়া। তোমারও বিয়ে হবে, তুমিও কারোর না কারোর বউ হবে। তোমার সাথে বিয়ে হওয়া মানুষটা তোমাকেও ভালোবাসবে, আগলে রাখবে, তাই না? আসিফের কথাগুলো শুনে মায়া যেন গম্ভীর ভাবনায় ডুবে গেল। আসিফ হঠাৎই মুখে একটা বাঁকা হাসি নিয়ে বলল, আর মায়াপরি, তুমি কি জানো আমি সামিরার ভাইয়া হই? মায়া কি বুঝলো জানা নেই, তবে হঠাৎ করে বলে উঠল, ডক্টর সাহেব, আমার কি আগেও বিয়ে হয়েছিল? আমার মনে পড়ছে না কেন। আচ্ছা ডক্টর সাহেব, আপনি বিয়ে করবেন আমায়? আসিফ চমকে উঠল মায়ের কথাটা শুনে। মায়ের দিকে তাকালো ও। মায়ের মুখ দেখে মনে হচ্ছে না যে এখনো ওর বাচ্চামো থেকে কথাটা বলেছে। মায়ার চোখে মুখে ফুটে উঠেছে এক অদ্ভুত অসহায় আকুতি। তাসিফের মুখে ফুটে উঠল বিজয়ের হাসি ও বলল, না, তোমার বিয়ে হয়নি, তবে তুমি চাইলে অবশ্যই আমি তোমাকে বিয়ে করব। বউ হবে তুমি আমার, অনেক যত্ন করব আমি তোমার, ভালোবাসবো, আগলে রাখবো, আর তুমি যেটা চাও সেটাই দেব। মায়া উৎফুল্ল কণ্ঠে বলল, তাহলে চলুন আমরা এক্ষুনি বিয়ে করব। কিন্তু বিয়ে কিভাবে করব? বিয়েতে অনেক লোকজন আসে, অনেক সুন্দর করে ঘরবাড়ি সাজানো হয়। বিয়ে করলে তোমাকে বউ সাজতে হবে, আর বউ সাজলে অনেক সুন্দর লাগে মেয়েদেরকে। কথাটা বলেই আসিফ নিজের ফোন পকেটে থেকে বের করে তাড়াতাড়ি ফোনে ঘাটাঘাটি করে কিছুটা ছবি বের করলো, তারপর মায়াকে দেখতে লাগলো। এই দেখো, বিয়ে করলে এমনভাবে বউ সাজে সবাই, আর এই দেখো এইভাবে ঘরবাড়ি সাজানো হয়। বলতে বলতে বেশ কিছু ছবি আসিফ মায়াকে দেখালো। মায়া আসিফের হাতে হাত দিয়ে বলল, প্রচণ্ড উত্তেজিত হয়ে বলল, ডক্টর সাহেব, আমিও বউ সাজবো, চলুন আমরা এক্ষুনি বিয়ে করব। আসিফ মুখভঙ্গি নিরাশ করে বলল, কিন্তু বিয়ে করতে গেলে তো সবাইকে লাগে, আর আমাদের বাড়ির কেউ রাজি হবে না তোমার আমার বিয়েতে, কেউ দেবেই না আমাদের বিয়ে। মায়া কৌতূহল চোখে চেয়ে প্রশ্ন করলো, কেন 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 রাজি হবে না সবাই? কেন আমাদের বিয়ে দিবে না? কেন সেটা জানি না, তবে একটা উপায় আছে বাড়ির সবাইকে রাজি করানোর। কি উপায়? তুমি যদি অনেক জোর করো সবাইকে, তাহলে সবাই রাজি হতে পারে, তবে তোমাকে অনেক অনেক জোর করতে হবে, জেদ করতে হবে। তুমি যদি খুব কান্নাকাটি শুরু করো, তাহলে সবাই রাজি হয়ে যাবে।
সবাইকে কিসে রাজি হয়ে যাবে ভাইয়া? আসিফ কিছুটা চমকে উঠল সামিরার গলার আওয়াজ শুনে। তাড়াতাড়ি ওর হাতে থাকা ফোনটা পকেটে ভরে নিল, তারপরও কিছুটা হাসার চেষ্টা করে বলল, মায়া সবার থেকে কিছু চাই, হঠাৎ তোর মনে একটা ইচ্ছে জেগেছে, আর সেটাতেই সবাইকে রাজি করানোর কথা বলছিলাম। আচ্ছা তাই বুঝি, তা কি সেই ইচ্ছা শুনি। মায়া কিছু বলবে তার আগেই আসিফ বলল, আরে এখন সেটা বলা যাবে না, মায়া একেবারে সবার সামনে বলবে। মায়া বাচ্চামো গলায় বলল, হ্যাঁ হ্যাঁ, সবার সামনে বলবো। ইচ্ছা আছে, অনেক বড় একটা ইচ্ছা। আসিফ বলল, আচ্ছা চলো তাহলে ভিতরে, সবাইকে বলবে। চলো। বলেই মায়া উঠে দাঁড়ালো, তারপর হাঁটা ধরলো বাড়ির উদ্দেশ্যে। পিছু পিছু সামিরা আর আসিফও গেল। আর এই দিকে সমস্ত দৃশ্যটা আরমান দাঁড়িয়ে দেখছিল রুমের ব্যালকনি থেকে, নিঃশব্দ, অথচ চোখ দুটো জ্বলছিল আগুনে। তার সেই মায়াবতী, যাকে ঘিরে ওর সমস্ত জীবনবোধ, স্মৃতি আর কল্পনার সুখ আবরণ, সেই মেয়েটি আজ কারো সামনে এত সহজে হাসছে, কথা বলছে, যেন সেই ওর জীবনের অংশ নয়। অন্য কারো দূরত্বের কারণে কথাগুলো কানে আসছিল না ঠিকই, কিন্তু মায়ার হাসি মুখ, চোখের দীপ্তি আর আসিফের দিকে ঝুঁকে কথোপকথনের ভঙ্গিমা, এই দৃশ্যগুলো স্পষ্ট ফুটে উঠেছিল ওর চোখে। মায়ার এমন সহজ সরল আচরণ, অসংকোচ হাসি আর আসিফের উপস্থিতিতে ওর সেই প্রাণবন্ততা যেন আরমানের বুকে আগুন ছড়িয়ে দিচ্ছিল, যেই আগুন অনেকক্ষণ ধরে নিভে ছিল ভিতরে, এখন যেন আবারও দাও দাও করে জ্বলে উঠল। হঠাৎই কোনো ভাবনা ছাড়াই পকেট থেকে ফোনটা বের করলো আরমান। দ্রুত আঙুল চালিয়ে ডায়াল করলো রুবির নাম্বারে। ফোন রিসিভ হতেই নিচু গলা অথচ শীতল ও কঠোর স্বরে বলল, রবি, আমি নিচে যাব, নিচে নিয়ে যাও আমায়। ব্যাস এতটুকুই। রুবির উত্তরে অপেক্ষা না করে কল কেটে দিল আরমান। এরপর কিছুক্ষণের মধ্যে রুবি এসে আরমানকে নিয়ে যেতে শুরু করলো। নিচে ড্রয়িং রুমে বাড়ির সকলেই সোফায় বসে আছে। বিয়ে উপলক্ষে আসা আত্মীয় স্বজন সবাই অনেক আগেই নিজ নিজ বাসস্থানে ফিরে গেছে। রয়ে গেছে শুধু আরমানের ফুপি আর আসিফ। মায়া খুশি মনে প্রবেশ করলো ড্রয়িং রুমে। ওকে দেখে আনোয়ার সাহেব বললেন, আরে মায়া মামুনি যে, শরীর কেমন আছে এখন? আর বাগান ঘোরা হলো? মায়া ওনার পাশে বসে বলল, ড্যাড, বাগান ঘোরা হয়ে গেছে আর শরীর এখন ভালো আছে। সামিরা আনোয়ার সাহেবকে ড্যাড বলে, তাই মায়াও সেটা শুনে ড্যাড বলা শুরু করেছে। মিসেস সাবিনা বেগমকে মাঝে মাঝে মম, তো আবার মাঝে মাঝে আম্মু বলে। আসিফ গিয়ে ওর মায়ের পাশে বসলো। সামিরা বলল, ড্যাড, ভাবিমণি সকলকে কিছু বলতে চায়। ভাবিমণির বড় একটা ইচ্ছা জেগেছে মনে, আর সেটা তোমাদের সবাইকে রাজি করাতে এসেছে ভাবিমণি। ঠিক তখনই শোনা গেল এক গম্ভীর গলার আওয়াজ। আর সে বড় ইচ্ছেটা ঠিক কি? কেঁপে উঠল মায়া, ভয় ভয় চোখে তাকালো সামনের দিকে। আরমান বসে আছে হুইল চেয়ারে, পেছনে রুবি দাঁড়িয়ে আছে। মিসেস সাবিনা বেগম বিরক্ত হয়ে বললেন, আব্বু, তুই সবসময় এমন ভাবে কথা বলিস কেন? হ্যাঁ, দেখছিস তো মেয়েটা এমনিতে ভয় পায় তোকে। মায়ামু, তুমি বলো তো কি ইচ্ছে তোমার? মায়া একবার তাকালো আরমানের দিকে। আরমান ওর দিকেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। এরপর মায়া মিসেস সাবিনা বেগমের দিকে তাকিয়ে মিনমিন করে বলল, তোমরা সবাই রাজি হবে তো? আমার কিন্তু ওইটা চাই মানে চাই। আরমানের ফুপি বলে উঠল, আরে মামুনি, তুমি আগে কি চাও সেটা তো বলো। আমরা সবাই রাজি হয়ে যাবে। আমাদের মায়া মামুনি কিছু চাই আর আমরা সেটা দেব না, এটা কখনো হতে পারে না। ওনার কথায় মায়া মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠল মায়া, বাগানে যেই ঘরটা আছে, মানে ওই যে ছাদে আছে, কিন্তু চারিপাশ ফাঁকা, আর কি যেন রাখা আছে ওগুলো। মায়া আর মনে করতে পারছে না ওগুলোকে কি বলে। সামিরা ঝট করে বলল, সোফা, চেয়ার, টেবিল রাখা আছে ওখানে। হ্যাঁ, ওগুলো ওখান থেকে সরিয়ে আমার ঘরে যে খাটটা আছে ওটা ওখানে রেখে দিবে। আমি আজ থেকে ওখানেই থাকতে চাই। এটাই হচ্ছে আমার সব থেকে বড় ইচ্ছা। মায়ের কথা শুনে সবাই হেসে ফেলল। আর আসিফ, সে যেন আকাশ থেকে পড়লো, অবাক হয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে রইল। এই মেয়ে বাইরে বললো এক, আর এখন সবার সামনে বলছে আর এক। কিন্তু মায়া মামুনি, ওখানে তো সব সময় থাকা যায় না। বৃষ্টি পড়লে তো ছাট আসবে, ভিজে যাবে। আবার দিনের বেলা সূর্যের তাপ লাগবে, গরম পড়বে। মায়া জেদি গলায় বলল,
না আম্মু, আমি অত কিছু বুঝি না। আমি আজ থেকে ওখানেই থাকবো। ওই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে। আসিফ মায়াকে বোঝানোর মতো করে বলল, কিন্তু মায়া, তুমি বাড়ির সবাইকে অন্য কিছু বলতে চাইছিলে, এটা তো নয়। তোমার তো আরও একটা ইচ্ছা আছে বলছিলে, সেটা বলো। মায়া আসিফের দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, অন্য কিছু? কি সেটা? এটাই তো আমার বড় ইচ্ছা। আমি ওই বাগানের ঘরটাতে থাকতে চাই। আসিফ মায়াকে মনে করানোর চেষ্টা করে বলল, আরে এটা না, তুমি তখন আমাকে দোলনায় বসে যেটা বললে, ওটার জন্য বাড়ির সবাইকে রাজি করাবে বললে, ভুলে গেলে এত তাড়াতাড়ি? আসিফ শেষের কথাটা কিছুটা অসহায় গলায় বলল। মায়া ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, দোলনায় বসে কি বললাম? আমি তো বসে বসে বাগানের ঘরটাতে থাকার কথা ভাবছিলাম। আপনাকে তো কিচ্ছু বলিনি। মায়ার কথায় আসিফ বোকা বনে গেল যেন। নির্বাক হয়ে মায়ের দিকে তাকিয়ে আছে। ওর চোখে যেন একরাশ বিস্ময় আর মনের গভীরে এক তীব্র হতাশা। এমনটাই হবে ভাবেনিও। যেন মুহূর্তেই ওর সমস্ত হিসেব নিকেশ গিয়ে ঠেকেছে শূন্যে। আসিফ মায়ের দিকে অসহায় চোখে তাকালো, কিন্তু মায়া সেদিকে কোনো পাত্তা দিল না। আসিফের মনে হচ্ছিল যেন নিজের চুল নিজেই ছিঁড়ে ফেলে। মায়াকে নয়, বরং নিজেকেই ওর এখন পাগল মনে হচ্ছে। ও জানে মায়ের মস্তিষ্ক মাঝে মাঝে প্রতারণা করে ওর সাথে। কিছু কিছু কথা, কিছু কিছু মুহূর্ত অল্প কিছু সময় পরে মুছে যায় যেন ধোঁয়ার মতো। আজ যা বলেছে কাল তা হারিয়ে যায় বিস্মৃতির অন্ধকারে। কিছু কিছু স্মৃতি আটকে রাখে ঠিকই, কিন্তু বেশিরভাগ সময় যেন ওর ব্রেন যেন এক খরস্রোতা নদী, ধরা যায় না কিছুই। এই অসহায় পরিস্থিতির সুযোগটাই তো নিতে চেয়েছিল আসিফ। মায়া যখন বিয়েতে রাজি হলো তখন সে ভেবেছিল বাকিটুকু পথ সহজ হবে, পরিবারকে সে চাপে ফেলবে। মায়ের এখন যা অবস্থা, তাতে মায়া এখন যা চায় ওকে তাই দিতে হবে, না হলে ওর ব্রেনে উল্টো প্রভাব পড়বে ভেবেছিল। একবার যদি মায়া নিজে যেতে বলতো আমি বিয়ে করব, তবে কেউ আর কিছু বলার সাহস পেত না। কিন্তু এখন এখন মায়া যেন সব ভুলে বসে আছে। মুহূর্তে সব কিছু গিলে ফেলেছে ওর মস্তিষ্কের অদৃশ্য অরণ্য। আসিফ কিছুতেই ভাবতে পারেনি এত দ্রুত এমন একটা রূপ নিতে পারে পরিস্থিতি। তার ঠান্ডা অবহেলা, স্মৃতির ছেঁড়াখোড়া ধরন আর সেই নিষ্পাপ দৃষ্টি সব মিলে আসিফের সমস্ত কৌশল এবং মুহূর্তে মাটি করে দিয়েছে। কি ব্যাপার, দেশের বিখ্যাত বিজনেসম্যান আজ আমার দুয়ারে, তাও আবার এই অবস্থায়? কিছুটা তাচ্ছিল্য করে কথাগুলো বলল আসিফ। আরমান নিজের হুইল চেয়ার ঘুরিয়ে একাই আসিফের রুমে প্রবেশ করেছে। আরমান গম্ভীর গলায় বলল, ভুল জায়গায় হাত ধরার চেষ্টা করছিস তুই আসিফ। ভালো হবে সমাধাতে সরে যা, না হলে আরমান শাহরিয়ারের কলিজে হাত ধরার ফল ভালো হবে না। আসিফ বাঁকা হাসি দিয়ে বলল, তোর কলেজা? ভাই, ওটা তো এখন একটা খালি ডায়েরি, যার পাতা আছে, গল্প নেই। তুই বোধহয় এখনো সেই পুরনো গল্পগুলো খুঁজে চলেছিস। এখন ভয় পাচ্ছিস নাকি যে সেই খালি ডায়েরির সাদা পাতাগুলোই যদি অন্য কোনো গল্প বসে যায়? আরমান ঠান্ডা গলায় আসিফের দিকে তাকিয়ে বলল, খালি ডায়েরির পাতায় যে নতুন গল্প লিখতে দেয় সেটা ঠিক, কিন্তু কিছু গল্প থাকে যা একবার লেখা হয়ে গেলে মুছে ফেলা যায় না। হয়তো মস্তিষ্ক থেকে মুছে ফেলা সম্ভব, কিন্তু হৃদয় থেকে নয়। তুই হয়তো সেই খালি পথে জোর করে ঢুকতে চাইছিস, কিন্তু ভুলে যাস না এই পাতাগুলি খালি হবার আগেও সেখানে আমার গল্প লেখা ছিল। হ্যাঁ, আমার একটু অসাবধানতায় কেউ হয়তো মুছে দেওয়ার সুযোগ পেয়েছে সেই পুরনো গল্প, কিন্তু এবার আমি সেই গল্প আবারও লিখব, নিজের কলমে, নিজের কালি দিয়ে নতুনভাবে। আর সেই পথে কাউকে হস্তক্ষেপ করতে দেব না। আসিফ বাঁকা হাসি দিয়ে বলল, ঠিক আছে, দেখা যাক সেই সাদা পাতায় শেষ পর্যন্ত কার গল্প বসে। কেটে গেছে প্রায় 2 মাস। আরমান এখনও শারীরিকভাবে একেবারে সুস্থ। ফিরে এসেছে সে আগের রূপে, কিন্তু বাইরে সেই নির্ভরতার মুখোশের নিচে একটা ভেঙে পড়া হৃদয়, নিঃশব্দে রক্ত ঝরিয়ে চলেছে। আরমান ভেঙে গেছে ভিতর থেকে, মায়ের অবহেলা, মায়ের নির্লিপ্ত আচরণে। অন্যদিকে মায়াও ফিরে এসেছে, তবে সে আগের মায়া নয়, সে নতুন এক রূপে, যেন অনিশ্চিত এক ঝড়ের মতো। চোখে মুখে এখন আগুনের ছায়া, কথায় কথায় জেদ, আচরণের তীব্র রাগের আঁচ। ছোট ছোট বিষয় মেজাজ হারিয়ে ফেলে, আবার এক মুহূর্তেই সেই রাগের ভেতর থেকে চোখ টপ টপ করে ঝরে পড়ে অশ্রু। যেন ভেতরে জমে থাকা হাজারো প্রশ্ন, হাজারো অস্পষ্টতা তাকে গ্রাস করে চলেছে প্রতিদিন। তবে চিকিৎসকের সুশৃঙ্খল থেরাপি আর নিঃস্বার্থ ভালোবাসার অক্লান্ত যত্নে মায়া এখন অনেকটাই স্বাভাবিক। এখন আর স্মৃতির পাতাগুলো সাদা পড়ে থাকে না। নতুন করে যা ঘটে তা ধরে রাখতে পারে ওর মস্তিষ্ক, তবে হারানো অতীত সেই অধ্যায়টা রয়ে গেছে এক অদৃশ্য কুয়াশায় থেকে।
মায়ার নিয়মিতভাবে নিয়ে যাওয়া হয় একজন সাইকিয়াট্রিস্টের কাছে, যিনি ওর আবেগ আর মানসিক ওঠাপড়া বুঝতে চেষ্টা করেন, আর একজন শিক্ষিকা ধীরে ধীরে গড়ে তুলছেন ওর ভাঙা জ্ঞানভাণ্ডার। মায়া সে এখন ঠিকই বোঝে চারপাশে সব কিছু, আর এই বোঝার মাঝেই ওর ভেতরে জন্ম নিচ্ছে এক তীব্র প্রশ্ন, কে সে, কেনই বা তার জীবনের এত বড় একটি অংশ ধোঁয়ায় থাকা। এই উত্তরহীনতা ওকে অস্থির করে তোলে, নিজের কাছেই নিজেকে প্রশ্ন ছুড়ে ফেলে প্রতিদিন, কিন্তু হাজারো চেষ্টা করেও সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পায় না। সামিরা আর রুবি এবারে সকলের কাছে জানার চেষ্টা করেছে নিজের সম্পর্কে, কিন্তু স্পষ্ট কোনো উত্তরও পায়নি। মায়া আর আরমানের সম্পর্ক এখন স্বাভাবিক হয়নি। মায়াকে আরমান নিজের সাথে সহজ হওয়ার সুযোগটাই দেয়নি। আরমানের কাছেও বহুবার করেছে নিজের মনের প্রশ্নগুলো, কিন্তু কোনো উত্তর পায়নি। এখন ডক্টর বারণ করেছে হঠাৎ ওর আগের জীবনের ঘটনাগুলো বলতে না করে। এতটা চাপ মায়ার ব্রেন নিতে পারবে না, তাই সবাই অসহায় হয়ে পালিয়ে বেড়ায় মায়ের প্রশ্নগুলো থেকে। এই 2 মাসে মায়াকে খাবার খাইয়ে দেওয়া, ওষুধ খাইয়ে দেওয়া সবটাই নিজ হাতে করেছে আরমান। আর আরমানের হাতে খাবার খাওয়াটা মায়ের অভ্যাসে পরিণত হয়েছে। আরমান আসে, চুপচাপ মায়াকে খাবার খাইয়ে দিয়ে চলে যায়। মায়া ওর রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে, বাইরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে নিজের জীবনের হিসাব নিকাশ কষে চলেছে, কিন্তু সেই হিসাব মিলেও যেন মিলছে না। ম্যাম, স্যার অপেক্ষা করছে রুমে, উনি আপনাকে খাইয়ে আবার অফিসে যাবেন। রুবির ডাকে মায়া ঘুরে তাকালো, বিরক্ত গলায় বলল, রবি তোমায় কতবার বলেছি আমাকে ম্যাম বলবে না, ভালো লাগে না শুনতে। অভ্যেস হয়ে গিয়েছে ম্যাম। আবার বিরক্ত হয়ে মায়া চলে গেল। রুবি মনে মনে বলল, সামান্য এক কর্মচারী হয়ে এই বাড়ির বড় বউকে নাম ধরে কি করে রাখবো ম্যাম? আপনি ভুলে গেলেও আমার পরিচয়টা তার মিথ্যে হয়ে যাবে না। মনে মনে কথাগুলো ভেবে রুবি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বেরিয়ে গেল রুম থেকে। আর মায়া রুমে এসে দেখলো আরমান সোফায় বসে আছে গম্ভীর মুখে, ফোনে কিছু কাজ করছে হয়তো, পরনে এখনো অফিসের ড্রেস আপ। দুপুর 3টে বাজতে চললো। মায়াকে দুপুরের খাবার ঘরে দিয়ে গেল, ও খায়নি। মিসেস সাবিনা বেগম অনেক জোর করেও খাওয়াতে পারেনি মায়াকে, বলেছে এখন খিদে নেই, কিন্তু আসল কারণ তো অন্য কিছু। প্রতিদিন আরমান লাঞ্চ টাইমে বাড়ি আসে, মায়াকে খাইয়ে নিজেও খেয়ে আমরা অফিসে যাই। এটাই এখন ওদের অভ্যাসে পরিণত হয়েছে। আজ একটু কাজের চাপ থাকায় বাড়ি আসতে পারেনি আরমান, তাই রুবিকে বলেছিল মায়াকে খাইয়ে দিতে, কিন্তু মায়া খায়নি। সেই খবর পেয়ে নিজের কাজ ফেলে এখন ছুটে এসেছে ওকে খাওয়াতে। মায়া চুপচাপ বাধ্য মেয়ের মতো সোফায় গিয়ে বসলো আরমানের পাশে, তবে দূরত্ব বজায় রেখে। আরমান মায়াকে নিজের পাশে বসতে দেখে ফোন কেটে পকেটে ভরে নিঃশব্দে খাবারের প্লেটে হাতে তুলে নিল। এরপর চুপচাপ খাওয়াতে শুরু করলো। আরমান খাওয়াচ্ছে, কিন্তু একবারও মায়ের চোখের দিকে তাকাচ্ছে না। আর মায়াও সে তো এক ধ্যানে তাকিয়ে আছে আরমানের দিকে। এই মানুষটার ছোট ছোট যত্নগুলো বড্ড আপন লাগে। মনে হয় মানুষটার খুব কাছের কেউ, অনেক দিনের চেনা। এই মানুষটার সাথে নিবিড় সম্পর্ক রয়েছে ওর, কিন্তু কি সেটা, কেন এত আপন মনে হয়? মাথার ভেতরটাতে যেন একটা গোলক ধাঁধার সৃষ্টি হয়েছে। নিজের মনের এই প্রশ্নের উত্তর হাতটাতে থাকে মায়া, কিন্তু উত্তর আর মেলে না। এর ফলস্বরূপ চোখ থেকে টুপ টুপ করে ঝরে পড়ে অশ্রু। আরমান গম্ভীর গলায় বলল, খাওয়ার সময় কাঁদতে নেই, খাওয়া হয়ে গেলে যত ইচ্ছা কাঁদবে, কিচ্ছু বলবো না। আরমানের এমন নিষ্ঠুর কথা শুনে মায়ের কষ্ট দ্বিগুণ হারে বেড়ে গেল। জোরে জোরে শব্দ করে কান্না করতে শুরু করলো। আরমানের ভেতর থেকে বেরিয়ে এলো একটা দীর্ঘশ্বাস। খাবারের প্লেটটা নামিয়ে রেখে মায়াকে এক হাত দিয়ে নিজের কাছে টেনে নিল। মায়া আরমানের আদুরে স্পর্শ পেয়ে আরও ভেঙে পড়লো যেন। আরমানের বুকে মুখ গুজে কান্না করেই চলেছে। আরমান মায়াকে কাঁদতে দিল কিছুক্ষণ, যদিও ওর বুকের ভেতরটা মুচড়ে উঠছে বারবার, কিন্তু কিছু করার নেই, পরিস্থিতি এখন ওর হাতের বাইরে। মায়া কাঁদতে কাঁদতে অসহায় গলার প্রশ্ন করলো, কেন বলছেন না আমাকে আমার বিষয়? আমার নাম মায়া, এটা ছাড়া আমি আর কিচ্ছুই জানি না। আমার পরিবার কোথায়? সবার মা বাবা আছে, আমার কই? সবার জীবন সাজানো গোছানো, আমার কেন ছন্ন ছাড়া? এটাই তো তোমার পরিবার। মায়া এক ঝটকায় ছাড়িয়ে নিল আরমানের কাছ থেকে নিজেকে, চিৎকার করে বলল, না না না, মিথ্যে বলছেন আপনি আমায়। এটা আমার পরিবার নয়, আমি জানি আমি এই পরিবারের আশ্রিতা। কথাটা বলেই কান্নায় ভেঙে পড়ল মায়া। আর মায়ার বলা আশ্রিতা কথাটা শুনে আরমানের বুকের ভিতরটা মুচড়ে উঠল। আশ্রিতা? আরে হতো আরমানের রাজ্যের রানী, সেটা কিভাবে বোঝাবে আরমান ওকে? আরমান গম্ভীর গলায় বলল, আশ্রিতা? কে বললো তোমায় এই কথা? মায়া ঝাঁঝ মেশানো গলায় বলল, কেউ বলেনি, নিজে নিজে বোঝার মতো যথেষ্ট জ্ঞান আছে আমার।
মায়ার বলা প্রতিটা কথা যেন শানিত ছুরির মতো বেঁধে যাচ্ছে আরমানের অন্তরে। এই মেয়েটা কি আদৌ জানে ওর একটা শব্দ কতটা গভীর ক্ষত তৈরি করে? কিভাবে ওকে সবকিছু বোঝাবে? বোঝাতে গেলে তো শুরু থেকে শেষ পর্যন্ত সব খুলে বলতে হবে, সেই প্রথম দিন থেকে, সেই তিক্ত শুরু থেকে। কিন্তু ওদের গল্পের শুরুটা তো মোটেও সুন্দর নয়। অন্ধকার, ভুল বোঝাবুঝি, অবহেলা সব মিলে এক বিষণ্ণ অতীত। মায়া যদি সবটা জেনে ফেলে তাহলে কি ভুল বুঝবে না? এখন যেটুকু বিশ্বাস আর টুকরো টুকরো অনুভবের বন্ধনে ওরা একই সাথে আছে, সেটাও হয়তো আর থাকবে না। আর মায়ের মানসিক অবস্থা, সেটাও তো আর 5টা স্বাভাবিক মানুষের মতো নয়। অতটা ভার একসাথে সে কি নিতে পারবে? এইসব ভেবেই ভেতরটা হঠাৎ প্রচণ্ড অসহায় লাগলো আরমানের। আর কখনো যেন তোমার মুখ থেকে এই কথাটা শুনতে না পাই। এখন তাড়াতাড়ি খাওয়া শেষ করো, তোমার জন্য নিজের কাজ ফেলে এসছি আমি। আমাকে আবার অফিস যেতে হবে। মায়া জেদি গলায় বলল, খাবো না আমি। কে বলেছে আমার জন্য আপনাকে কাজ ফেলে আসতে? চলে যান আপনি। আরমান একটা দীর্ঘশ্বাস ছাড়ল। মায়া আবারও উত্তেজিত হয়ে পড়েছে। এভাবে হবে না, ওকে নরম গলায় বোঝাতে হবে। আরমান হাত রাখলো মায়ের মাথার ওপর, নরম সুরে বলল, আচ্ছা, তুমি যা যা জানতে চাও সব বলবো আজ রাতে। এখন খাবারটা খেয়ে নাও, আমার লেট হচ্ছে তো, অফিসে ইম্পর্টেন্ট মিটিং আছে একটা। মায়া ছলে ছলে চোখে তাকালো আরমানের দিকে, অসহায় গলায় বলল, সত্যি বলবেন তো? কথা দিন আগে। আচ্ছা, কথা দিচ্ছি, বলবো, এখন খেয়ে নাও। মায়ার মুখে হাসি ফুটে উঠল। আরমান মায়ার চোখের পানি মুছে দিল যত্ন সহকারে। এরপর ধীরে আবারও খাওয়াতে শুরু করলো। মায়াও আর জেদ ধরে রাখলো না, চুপচাপ খেয়ে নিল। এরপর মায়ার খাওয়া হয়ে গেলে ওই একই প্লেটে খাবার তুলে নিয়ে খেতে শুরু করলো আরমান। আর মায়া এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো আরমানের দিকে। আরমানের নিজেরও খাওয়া হয়ে গেলে মায়াকে ওর মেডিসিনগুলো খাইয়ে দিল। এরপর মায়ার হাত ধরে ওকে নিয়ে আসলো বিছানার কাছে, বিছানায় বসিয়ে দিয়ে বলল, এখন একটু ঘুমাও, ভালো লাগবে। আমার মাথায় হাত বুলিয়ে দিবেন একটু? প্রচণ্ড মাথা ব্যথা করছে, আমি না আর এত চাপ সহ্য করতে পারছি না। মায়া নিঃসংকোচ আবদার আরমানের হৃদয়ে প্রশান্তির ঢেউ বয়ে গেল। আরমান তাকালো তার হাতে থাকা ঘড়ির দিকে। কিছুক্ষণ পরেই ওর একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, কিন্তু ওর মায়াবতী থেকে ইম্পর্টেন্ট অন্য কিছু নয়। পকেট থেকে ফোন বের করে মেসেজ দিল আবিরকে, মিটিং 1 ঘন্টা পিছিয়ে দিতে বলল। এরই মধ্যে মায়া বিছানায় নিজের শরীর এলিয়ে দিয়েছে। আরমান বসলো মায়ার ঠিক মাথার পাশে। মায়ের মাথায় হাত রাখতে মায়ের কি হলো কে জানে, ওর মাথাটা তুলে দিল আরমানের কোলের ওপর।